তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোনো গায়ে। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। আমাদের মল্লিকাদি তিনি, আমাদের লালন সম্রাজ্ঞী তিনি। তাকে আমরা বাংলাদেশের মানুষ, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলার সংস্কৃতি চর্চা করে, যারা সাইজির বাণী অন্তরে ধারণ করে, তারা যতদিন বেঁচে থাকবে আমাদের মল্লিকাদি, আমাদের লালন সম্রাজ্ঞী আমাদের মাঝে বেঁচে থাকবেন। মানুষ তার কীর্তির মতন বড়, তাই তো বলে কীর্তিমানের মৃত্যু নাই। এ কেবলই ট্রানজিশন। অপার হয়ে বসেছিলেন, দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলেন পারে নিয়ে যাবার জন্য। দিনের পর দিন বলেছেন, অবশেষে দয়াময় তাঁর ডাকে সাড়া দিয়েছেন। আমাদের লালন সম্রাজ্ঞীকে দয়াময় তার কাছে নিয়ে গেছেন। ফরিদা পারভিন। বাংলাদেশের এমন কোনো বর্গ ইঞ্চি নেই যেখানে হৃদয়ে ধারণ করে আমাদের লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন লালন সাজির বাণীকে নিয়ে যাননি। মানুষের হৃদয়ে সুফিজমের বাণী, ধর্মের প্রকৃত বাণী, প্রকৃত সত্য, সেই সব বাণীকে আমাদের সম্রাজ্ঞী অন্তরে ধারণ করেছেন, হৃদয়ে লালন করেছেন। এই লালন করা লালন সাইজির গান যেভাবে তিনি পৌঁছে দিয়েছেন আমাদের হৃদয়ে, সম্রাজ্ঞীর আসন তার আজীবনের জন্য। আজ আমরা আমাদের লালন সম্রাজ্ঞী, আমাদের ফরিদা পারভিন আপার স্মৃতির উদ্দেশ্যে আজ বিশেষ আয়োজন মিউজিক লাউঞ্জে এটিএন বাংলার পর্দায়। যিনি আমাদের ফরিদা পারভিন আপার সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলি কাটিয়েছেন। তার গানের সঙ্গী, তার প্রাণের সঙ্গী, তার সংসারের সঙ্গী, তার দাম্পত্যের সঙ্গী, সেই মানুষটাকে আজ আমরা পেয়েছি। তিনি যেমন ফরিদা পারভিনের জীবন সঙ্গী, তার আরও বড় পরিচয় তিনি বাংলাদেশের প্রখ্যাত কীর্তিমান বাঁশিবাদক, সুরকার, কম্পোজার গাজী আব্দুল হাকিম। হাকিম ভাই, অনেক ধন্যবাদ, আজ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজ আমরা অনেক বেশি গল্প গানে ফরিদা আপাকে স্মরণ করব, ফরিদা আপার অনেক অজানা কিছু জানার চেষ্টা করব। তো অনেক প্রশ্ন থাকবে আপনার কাছে। ফরিদা পারভিন আপা সম্রাজ্ঞী। মানুষ সন্তান তার পেটে ধারণ করে,
কিন্তু কিছু সন্তান থাকে যাকে অন্তরে ধারণ করে। ফরিদা পারভিন যাকে অন্তরে ধারণ করেছিলেন, যাকে তার কন্যা বানিয়েছিলেন, আমাদের সাথে আজ তার সেই অন্তরের কন্যা, তার হৃদয়ের কন্যা, তার আদরের কন্যা, তার আশীর্বাদ ধন্য কন্যা বিউটি আছে আমাদের সাথে। বিউটির কাছে আজ আমরা লালন সাইজির বাণী শুনবো। ফরিদা পারভিন আপার সবচেয়ে প্রিয় যে গানগুলো, সেগুলো আজকে বিউটির কাছে শুনবো। সাইজির বাণী, হাকিম ভাইয়ের কাছে তার জীবনসঙ্গী স্মৃতি, আর বিউটির কণ্ঠে ফরিদা আপার গাওয়া সাইজির গান। এই দিয়েই আমাদের আজকের এই আয়োজন। আমরা গল্প করব, শুনবো অনেক কিছু, আর শুরু করতে চাই একটা গান দিয়ে। বিউটি, যদি আমরা কোনো একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারি, তারপরে আমরা গানে গল্পে আসি। আমি প্রথমেই শ্রদ্ধেয় কিংবদন্তি, লালন সাধক, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন ম্যামের প্রতি শ্রদ্ধা রেখে, লালন সাহের অসংখ্য গান তিনি তার কণ্ঠে ধারণ করেছেন, তার মধ্যে থেকে তার পছন্দের একটি গান বাড়ির কাছে আরশিনগর চেষ্টা করব। হাকিম ভাই, শুরু হয়ে যাক তাহলে আপনার বাঁশি দিয়ে। বাড়ি কাছে আরশিনগর, ও সে থাপ্পড় শিবসৎ করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। কাছে আরশিনগর, ও সে থাপ্পড় শিবসৎ করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না
বপুর শিরো কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে কি বল বপুর শিরো কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে ক্ষণেক থাকে শূন্যের ক্ষণেক থাকে শূন্যের ক্ষণেক থাকে নীরে এখন ক্ষণেক থাকে নীরে আমি একদিনও না দেখিলাম তারে পড়শি যদি আমার ছুতো জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমার ছুতো জমজাত দেখিলাম তারে একদিনও না দেখিলাম তারে মায়ের গান এত দরদ দিয়ে গাওয়া, মানুষ যখন ধ্যান করে না তখন তার ভেতরে যে পবিত্রতা দেখা দেয়, তার ভেতরে যে সৌন্দর্য দেখা দেয়, আজকে আমাদের এখানে যারা সাথে আছেন তাদের প্রত্যেকের ভেতরে না সেই অপার্থিব সৌন্দর্য যেন দেখতে পাচ্ছিলাম। আর হাকিম ভাই, মনে হচ্ছিল আপনি আপনার সমস্ত দরদ, সমস্ত বেদনা আপনার বাঁশির ভেতরে ঢেলে দিয়েছেন। কে যে অদ্ভুত লাগলো হাকিম ভাই। হাকিম ভাই, প্রথমে জানতে চাইবো যে ফরিদা আপাকে আপনি প্রথম কোথায় দেখলেন, কোথায় পেলেন? অনেক আগের কথা, 73-তে 73-4 সময় খুলনা রেডিওতে উনি যখন গান করতে গেলেন রাজশাহী ভিতর থেকে, ওই সময় তার সাথে দেখা। আর তার সাথে বাজানো, তারপরে তো অনেক লম্বা ইতিহাস। ফরিদা পারভিনকে বিচার করতে গেলে
শুধু সম্রাজ্ঞী বললেই হবে না। যেমন লালন ফকিরের গানের বাণী, সমুদ্রের তলদেশ, ফরিদা পারভীনের কথায় যদি আমি বলি, তলদেশ হয়তো বা পাওয়া যেতে পারে, কিন্তু লালন সাইজির বাণী এক একটা শব্দে এক একটা পিএইচডি করা যাবে। লালন সাইজির গানের যদি বাণী কেউ বোঝে, হৃদয়ে ধারণ করে, মানে গাওয়া একটা জিনিস, আর সেটা বুঝে হৃদয়ে ধারণ করে সেটা সঙ্গীতের ভাষায় বলার আরেকটা জিনিস। সঙ্গীত যদি আমি বলি, সেটা মহাসমুদ্র, মহাসমুদ্র তারও থেকে সমুদ্র। সেই সঙ্গীত যদি কারো ভিতরে একবার এসে যায়, বিশুদ্ধতা, সেই মানুষ কখনো আর অশুদ্ধ থাকে না, সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। ফরিদা পারভীন ছিলেন সেই মহান শিল্পী। সম্রাজ্ঞী বললে তাকে একটা দেশের মধ্যে বা একটা সীমানার মধ্যে আটকায় রাখা হয়, কিন্তু ফরিদা পারভীন তার উপরে, অনেক বড় বিশাল ব্যাপার। যে একটা লালনের গানকে একটা আকড়ার দরবার থেকে বাংলাদেশের সুদীজনের ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে গেছে। সেখান থেকে কি করলেন, সেখান থেকে তিনি সারা পৃথিবীতে লালনকে সরাইছে, লালনের বাণীকে সরাইছে, লালনের সুরকে সরাইছে। অনেকে অনেকভাবে বলে, আমি কিছু কিছু যারা লালনের দর্শন নিয়ে কাজ করেন, অনেক কাজ করেন, 10টা বই পড়ে নোট করে একটা বই লেখা যাবে। আমি কাউকে ছোট করে বলছি না, একটা সাবজেক্ট নিয়ে একটা পিএইচডি করা যাবে। কিন্তু ফরিদা পারভীনকে বুঝতে গেলে কেউ কেউ বলে উনি আকড়ার থেকে একটু সরে গেছেন। সঙ্গীত তো সেইটাই, সঙ্গীত বলতে তো একটা না, সঙ্গীতের সাথে তার বাণী বুঝতে হবে, সুর, তাল, লয় সব কিছু মিলে তো একটা সঙ্গীত। তো সেই সঙ্গীতকে যদি আপনি অনেকগুলো, এক একটা সময় এক একটা রাগের ধরন, সকালবেলায় যখন ভৈরবী বাজাবেন, ভৈরবী, রে, ধা, গান্ধার, কোমল গান্ধার, এগুলো আলাদা হবে। এখন ভৈরবের যদি আবার রে হয়, সেটা আলাদা একটা রকম হবে। ফরিদা পারভীন সেটা জানতেন, কখন মানুষের কোন মনটা পরিবর্তন হচ্ছে, কখন কোন সুরে কতটা দরদ দেওয়া উচিত, কোন নোটের উপরে কতটুকু দাঁড়ানো উচিত। সেই ফরিদা পারভীনকে বুঝতে গেলে একদম ওইখানে যেতে হবে, ওই উচ্চতায় না গেলে ফরিদা পারভীন। আমি ভারতবর্ষে বহু জায়গায় আমি অনেককে দেখেছি, বলতে শুনেছি, আমার নিজে, যে আমাদের দেশে লতাজি আছেন কিন্তু ফরিদাজি নেই, হবে না। আপনি সব গানের এক একটা রতি মহারতি সারা পৃথিবীতে আছে, কিন্তু আপনি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে একটা অজপাড়া গায়ের একটা গানকে রাজদরবারে, বিশ্ব দরবারে নিয়ে গেছেন একটা মানুষে, সেই মানুষটার কোনো সমালোচনা করা যায়? সুতরাং আমি মনে করি ফরিদা পারভীন যুগে যুগে, শতবর্ষে একবার আসে। ফরিদা পারভীনদের মতন মানুষরা, যেমন কাজী নজরুল ইসলাম একবার এসেছেন, রবীন্দ্রনাথ একবার এসেছেন, আর 100 বর্ষ অপেক্ষা করতে হবে। সক্রেটিস একবার এসছে। এরকম বহু যুগে 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 কিছু মানুষ আছে যারা একবার আসবে। লতাজি একবার এসছে। তো এই যে প্রত্যেকটা সময়ের, এক একটা সময়ের জন্যে আল্লাহ পাক এক একজনকে সৃষ্টি করে পাঠান। একদম তাই, একদম তাই। এটা এখানে তার কোনো সমালোচনা নেই, তার একদম। কোনো সে কোনো কারো শুধু মা না, কারো স্ত্রী না, কারো ভাবি না, কারো চাচি না, কারো অমুক না। তিনি শুধু সুরের রানী ফরিদা পারভীন, সুর একদম যার তাই। হৃদয়ে ভরা ছিল, একদম তাকে একদম তাই। সেইখানে নিতে হবে, সেই একদম মূল্যায়নটা তাই করতে কি হবে। ভাই। বিউটি, আমরা আসবো গল্প করতে তোমার কাছে, কিন্তু তার আগে আরেকটা গান শুনি। আসলে এমন একজন মানুষের গান করতে বসেছি,
এবং এমন একজন পুরোধা ব্যক্তিরকে স্মরণ করতে বসেছি। আসলে আজকে সত্যি কথা আমার ওই সাহসটা হচ্ছে না, আমি জানি না আমি গান গাইতে পারছি কিনা বা পারবো শেষ পর্যন্ত। তবু আমি চেষ্টা করছি গানে গানে ওনাকে স্মরণ করতে, শ্রদ্ধা করতে। এবং সাথে তো আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, আমি ওনার জন্য একটু সাহস করছি আর কি। শ্রদ্ধেয় আবু জাফর স্যারের কথা সুর এবং ফরিদা পারভিন ম্যামের বহুল পরিচিত আর কি তোমরা ভুলেই গেছো, চেষ্টা করছি মাত্র। তোমরা ভুলে গেছো মল্লিকাদের না, সে এখন ঘোমটা পরা কাজল বধূ, দূরের কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। মল্লিকাদের না, সে এখন ঘোমটা পরা কাজল বধূ, দূরের কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকাদের না। সেদিন কি আর ফিরিয়ে
করেছি হৃদয় দিয়ে নিয়ে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, দু চোখে সজল বর্ষা। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। সে এখন ঘোমটা পরা কাজল বধূ, দূরের কোনো গায়। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। বিউটি, কি শুনবো এখন? লালন শাহের প্রত্যেকটা গানই তো অনেক বহুল জনপ্রিয় মানুষের হৃদয়ে, তেমন একটি গান ধন্য ধন্য বলি তারে। আহা আহা। এবং ফরিদা আপাই প্রত্যেকটা বাণীকে, প্রতিটা গানকে, যেটা হাকিম ভাই বলছিলেন যে আখড়া থেকে যেখানে সাধারণ মানুষ সুধীজন সুশীলজন যেখানে পা রাখেন না, সেখান থেকে সেই গান তুলে এনে বিশ্ব দরবারে পৌঁছে গুলশান দিয়েছেন। বনানী থেকে শুরু করে একদম চায়ের দোকান গ্রামের কোথায় তিনি ছিলেন না। এবং আমার মনে হয় শুধু ফরিদা পারভিন ম্যাম একা নয়, শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম স্যার এবং মানে ওনার বাঁশি এবং ম্যামের গান একে অন্যের পরিপূরক। একদম তাই। কেবল যে বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে লালন সাহেজির বাণীকে পৌঁছে দিয়েছেন, এবং লালন সাহেজির বাণী সারা বিশ্বের সংস্কৃতি জগতে অনন্য হিসেবে চিহ্নিত হয়েছে। সে বাণীটি পৌঁছে দিয়েছিলেন সফলভাবে ফরিদা পারভিন, সেজন্যই হয়েছে। নাহলে হয়তো আখড়াতেই আমাদের কিছু সুফি, কিছু বাউল, তাদের কাছেই হয়তো এই সৃষ্টি থেকে যেত। তো শুনি একটা গান। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর পৌঁছদা করে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর পৌঁছদা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
আজ উজাড় করে হাকিম ভাই তার বেদনা বাঁশির ভেতর তুলে দিচ্ছেন। যারা দেখছেন শুরু থেকে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন সেটা। তো গানে চলে যাই। বিউটি, কি শুনবো? এই গানটার স্মৃতি মনে পড়ে গেল, মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে। আমার সৌভাগ্য হয়েছে একদম ম্যামের পাশে বসে একটা চ্যানেলে গাইবার, এবং তখন খুব সান্নিধ্যে তার দোয়া কাছ থেকে আমি পেয়েছি। সেই স্মৃতিটা মনে হচ্ছে এখন। সর্বসাধন সিদ্ধ হইতা মানুষ গুরু নিষ্ঠা যা ভবে মানুষ গুরু নিষ্ঠা যা। সর্বসাধন
সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষের প্রতি এই যে নিষ্ঠা, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, মানুষের পাশে দাঁড়ানো, লালন সাঁইজির এই বাণীগুলি যেমন করে ফরিদা পারভিন তুলে ধরেছেন, যারা হৃদয়বান মানুষ তারা লালন সাঁইজির এই বাণীগুলিকে উপলব্ধি করেছে এবং এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফরিদা আপার যে গানের স্টাইল, ওনার যে ভয়েসের টেক্সচার, এই টেক্সচার কিন্তু আমাদের এত শিল্পী পেয়েছে, কিন্তু ফরিদা আপার গলার টেক্সচার কারো মধ্যে কোথাও পেলাম না। বলি, সবার গলা হয়তো নকল করা যায়। আপনি বাংলাদেশের সব শিল্পীদের গলাটা মোটামুটি, আমি সবাইকে অনেক বড় করে দেখছি, কিন্তু সবার কণ্ঠ নকল করা যায়। কিন্তু ফরিদা পারভিনের গায়কী, ফরিদা পারভিনের মানে যে তার থ্রোয়িং, তার ইমোশনটা ভিতরের থেকে যে এইটির নকল করা খুব কঠিন। কিছু কিছু মানুষ আছে যাদেরটা নকল করা যায় না, আপনি শত চেষ্টা করলেও হবে না। আমার ছাত্ররাও যদি আমার মতন করে চেষ্টা করে, ওটা তাদের মতন হবে বা কাছাকাছি যাবে, কিন্তু ওই জায়গায় যাবে না। কিন্তু আবার অনেকেরটা হুবহু নকলও করা যায়। এটা এই কারণে বললাম যে ফরিদা পারভিনের গাওয়া কোনো গান, আপনি যত বড় শিল্পী হোক না কেন, দেখবেন গাইতে গেলে দর্শক এমনভাবে ফরিদা পারভিনের গানগুলো নিয়েছে, ওটা আর কোনোদিন মানুষ সাথে সাথে ধরে ফেলবেন যে না এই জায়গাটা ওনার মতন হচ্ছে না, ঠিক ওইরকম। আর মানুষের প্রত্যেকটা লাইন আমি স্যার যদি মানে মুখস্থ ওনার গায়কী, ওনার এক্স্যাক্টলি গায়কী, যে কোন জায়গাটা ঠমকটা দিচ্ছেন, কোথায় থামছেন, কোথায় জোরটা দিচ্ছেন, এবং ওনার গাওয়ার মধ্যে যে ওই যে টোনালিটি বললাম, যে থ্রোয়িংটা আপনি বলছিলেন, অনন্য, একেবারেই অনন্য, যে সেটাকে ওনার মতন করে গাওয়া অসম্ভব, এবং যেটা অন্য আমি সবাই ধরে ফেলতে পারে। জি হাকিম ভাই। ওনার শহীদ মিনারে যখন আমি নিয়ে যাই, এর ভিতরে তো আবার অনেক কিছু হলো। প্রথমে সিদ্ধান্ত হলো, সরকারও চাইলেন, দেশের মানুষও চাইলেন যে তাকে ঢাকা বুদ্ধিজীবী গোরস্থানে বা অন্য যে কোনো জায়গায় আমাকে বারবার টেলিফোন করে, তো যে কোনো কারণে হোক তার মা বাবার কবরে ওখানে শায়িত হলেন। সারা রাস্তা আমি ওই দিন বা তার পরের দিন আমি যখন আবার কবর জিয়ারত করে আসি, আমি বুঝাতে পারবো না, আমার বারবার মনে হয়েছে যে আমার কি আর বাঁশি বাজানো উচিত। 4-5টা দিন আমি নিজের সাথে লড়াই করেছি যে আমার কি করা উচিত। কয়েকটা দিন পরে গতকালকে একটা জায়গায়, ও আমার কন্যা সম, যখন একটা আবদার করে বলল, তখন আমি অনেক ভাবলাম আমি যাব কি যাব না। আজকে যখন এই অনুষ্ঠানেও আমি আসবো কি আসবো না অনেকবার ভেবেছি। পরবর্তীতে আমি এইটা ভাবলাম, হয় আমাকে একদম ছেড়ে দেওয়া উচিত, আর তা না হলে আরও বেশি বেশি করে করা উচিত। কেন ভাবলাম যে ফরিদা পারভিন এইটাই তো চেয়েছিল, সে সব কিছু ছেড়েছিল, তার সব কিছু, জীবনের সব কিছু ছেড়ে
সে সঙ্গীতটাকে আঁকড়ে ধরেছে, গাজী আব্দুল হাকিমকে আঁকড়ে ধরেছে, সুরকে আঁকড়ে ধরেছে। আমি সেখান থেকে বিচ্যুত হব, তাহলে তো আবার সুরের পরাজয় হলো, ওনার সঙ্গীতের আত্মার তো সে পরাজয় হলো, খুশিটা- ওনার আত্মা পরাজিত হলো। ঠিক তাই। তো আমি এত বড় ডিসিশন নিতে যাচ্ছি কেন? হাকিম ভাই, আপনি যে জায়গাটায় বসে আছেন, ফরিদা আপা ঠিক এই জায়গাটাতেই বসে অসংখ্যবার। আমি এখানে বসে বাসিও বাজিয়েছি অসংখ্যবার। জি, তো এই স্মৃতিকাতর হয় না মানুষ? আর সে তো শুধু শুধু একজন শিল্পী না, শিল্পীদের শিল্পী, এবং আমি তাকে রেসপেক্ট করি। এবং আমি যখন প্র্যাকটিস করতাম তখন দম ধরে বসে থাকে, কোনো একটা সাউন্ড হলেও তখন সেটা তার কানে বাজত এবং সে ধমকে সুরে সবাইকে সরাই দিত যে আমার যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি অনেকগুলো কথা বলবো, আস্তে আস্তে বলবো, কিছু গান করুক। বিউটি, আসতে চাই, প্রথম কখন ফরিদা আপার সঙ্গে দেখা হলো? আমার ম্যামের সাথে যদি প্রথম দেখার কথা বলি, অবশ্যই লালন সাইজির ধামে। এবং আমার ছোটবেলা আমার বাবা আমাকে আসলে লালন সাহের গানের আসার একটা গল্প ছোট করে বলি, যে আমি ছোটবেলা থেকে আমার প্রথম হাতে খড়ি বাবার সাথে সারগামের পাশাপাশি নজরুল সঙ্গীত দিয়ে। তারপরে বাবা আমাকে একটা ক্যাসেট এনে দিলেন, সেটা শ্রদ্ধেয় ম্যাম ফরিদা পারভিন ম্যামের, এবং গানের প্রথম গানটা ছিল আমারে কি রাখবেন গুরুচরণের দাসী। আমার এই গানটা শুনে এত বেশি ভালো, প্রথম শেখা আমার লালন শাহের গান, এবং লালন শাহের প্রতি ভালোবাসা জন্মালো ম্যামের এই গানটা শুনে, শোনার পরে। এবং আমি মনে করি এই গানটা আমার জীবনে এত বেশি লাকি যে আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। এবং এটা শেখার পরে কিছুদিন পরে ক্লোজ আপ ওয়ান আসলো, এবং আমি প্রথম শ্রদ্ধেয় জাজের সামনে গাইলাম আমারে কি রাখবেন গুরুচরণের দাসী। তারপর থেকে তো ভালোবাসা, আপামর মানুষের ভালোবাসা। তারপর ওনার দেখা পেলাম হচ্ছে আমি একদম ঢাকাতে আমাদের যখন লোক রাউন্ড বা ফোক গানের একটা পর্ব ছিল, শ্রদ্ধা আব্দুল আলিম স্যারের একটি গান আমি করেছিলাম হলুদিয়া পাখি ম্যামের সামনে। সেখান থেকে ম্যামের সাথে আমার শুরু হলো একদম ওনার সান্নিধ্য পাওয়া যাকে বলে। তারপর ওনাকে আমি সালাম করলাম এবং উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর থেকে কেন জানি ম্যাম অনেকবার, যখন বাংলাদেশ টেলিভিশনে উনি অনেকবার ওনার পরিচালনায় আমার সৌভাগ্য হয়েছে গান গাইবার। এবং লাস্ট আমি যেটা করেছি, মানে বাংলাদেশের সকল পুরোধা যে ব্যক্তি শিল্পীরা ছিলেন তার মধ্যে ম্যাম ছিলেন। ম্যামের পাশে বসে আমি একটু আগে যে গানটা করলাম, আমি গানটা গাইলাম, এবং ওই গানটার একটা স্মৃতি যে প্রত্যেকটা কথা, অনেক কথার ভুল ছিল, ম্যাম আমাকে নতুন করে প্রত্যেকটা কথা, এবং আমি যেমন প্রথম একটা অন্তরা গাইতাম, নদী কিংবা প্রথম হবে নদী কিংবা বিল বাউল খান, তো এইটা আমাকে ম্যাম হচ্ছে শিখিয়ে দিয়েছিলেন যে আমার প্রথম অন্তরাটা হচ্ছে এইটা, এবং প্রত্যেকটা গানের ভুলগুলো উনি ধরিয়ে দিয়েছিলেন। বাহ, এখন কোনটা শুনবো? ম্যামেরই গাওয়া এবং ওনার খুব পছন্দের গান। দেখেছি যে ওনার যতগুলো আমি প্রোগ্রাম দেখেছি বা টিভি লাইভ দেখেছি, প্রায় সবগুলোতে ক্ষম অপরাধ থাকতোই। একদম, আমি চেষ্টা প্রতিটা করছি। অনুষ্ঠানে তিনি গানটা গাইতেন। বড় সংকটে পড়িয়া দয়া বারে বার ডাকি তোমায় ক্ষময়া
দাসের পানে একবার চাও হে দয়াময়, ক্ষময় অপরাধ, ক্ষম 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 ক্ষময় যা ইচ্ছে তাই করো তুমি, তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি, রাখো মারো সে নাম নামি, রাখো মারো সে নাম নামি, তোমারি এই জগৎময় দয়া, তোমারি
আবার দয়া হয় গো তারে, পশুর পেয়ে মারা যারে, আবার দয়া হয় গো তারে। লালন বলে এ সংসারে লালন বলে এ সংসারে আমি কি তোর কে হইল দয়া, আমি কি তোর কে হইল, ক্ষময়া পোড়া দাসের পানে একবার চাও হে দয়াময়, ক্ষময়া পোড়া ক্ষময়া পোড়া। ফরিদা আপা যখন এই গানটা গাইতেন, ক্ষম 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 অপরাধ, যতবার শুনেছি, যতবার দেখেছি লাইভে কিংবা রেকর্ডিংয়ে, ততবার মনে হচ্ছে উনি গানটাকে গাইছেন না, সৃষ্টিকর্তার প্রতি উনি উজাড় করে ক্ষমা প্রার্থনা করছেন, ভেতর থেকে ক্ষমা প্রার্থনা করছেন যে হে দয়াময়, আমার জ্ঞানত অজ্ঞানত যত অপরাধ সব তুমি আমায় ক্ষমা করো। ওই সে আর্টিস্ট যে গান গাইতে গাইতে কাঁদতে পারতেন এবং কাঁদাতে পারতেন, সেই তো আর্টিস্ট। আমি জানি না, সবাই আর্টিস্ট, সবাই আর্টিস্ট, কিন্তু ফরিদা পারভীন সেই আর্টিস্ট যিনি নিজে কাঁদতেন, অর্থ বুঝতেন, কথা প্রত্যেকটা আমি আমি প্রায় সময় কতগুলো কথা বলি, যারা গান করবেন বা যারা বাজাবেন প্রত্যেকটা মানুষকে, আমি তো জীবন সায়ান্নে এসে দাঁড়িয়েছি, প্রথমে গানের অর্থটা বুঝতে হবে। গানের অর্থ না বুঝে, এখন রবীন্দ্রসঙ্গীত আপনি বাজাবেন, রবীন্দ্রসঙ্গীত কি বলতে চাইছে সেটা আপনি না বুঝে যদি বাজান, ওটা তো বাজনা হবে না। নজরুল সঙ্গীত আপনি কি গাইছে, কথাটা কি, লালন সাইজির কথার ভিতর অর্থটা কি, ওটা যদি ভিতর থেকে আপনি বের করে না আনতে পারেন, তাহলে আপনি এটা বাজাবেন কি? আপনারা জানেন বিদেশিরা তো আর বাংলা ভাষা বোঝে না, আমাদের সাবকন্টে বাংলা ভাষাভাষী যারা থাকে তারা শুধু বুঝতে পারে। কিন্তু যখন ফরিদা পারভীন বা আমরা যখন বিদেশে যাওয়া শুরু করলাম, বিদেশিদের জন্যে আমাদের ডক্টর এলেন পেয়ারু বা আর লরেন্ট, এরা যখন আমাদের ইউরোপে বারবার শো হচ্ছে ওদের জন্যে, বাঙালিদের জন্য হয়তো না, তখন তারা বাংলা কথাটা বুঝছে না, কিন্তু যন্ত্রের মধ্যে, বাঁশির মধ্যে দিয়ে কথাটা কিন্তু ফুটে উঠতেছে। মানে আপনি কথাটা কি বোঝাতে চাইছেন, কষ্টের কথা না পাখি উড়ে যাচ্ছে যাওয়ার কথা বা কি, ওরা কিন্তু সেটা বুঝতে পারছে। ইনস্ট্রুমেন্টস তো একদম সার্বজনীন একটা ব্যাপার, সবাই বোঝে কষ্টের সুর বাজছে না দুঃখের সুর না, মানে যে সুখের কথা সব বুঝতে পারে, বোঝানো যায়, তারা বোঝে, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই কারণে এত বিদেশিদের কাছে যুগল হিসেবে হলো, আবির্ভূত হলো সঙ্গীতটাকে, বিশেষ করে লালনের গান। আমাদের এই উপমহাদেশে অনেকেই হয়তো চেষ্টা করেছেন, বড় বড় পণ্ডিতরাও চেষ্টা করেছেন,
সঙ্গীতের সাথে যন্ত্রের একটা সমন্বয় করার মেলবন্ধন জন্য, করা। যুগল করার জন্য অনেকে করেছেনও। কিন্তু বাংলা ভাষাভাষীদের বা উর্দু ভাষাভাষীদের বা হিন্দি ভাষাভাষীদের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। ক্লিক করিনি, মানে যেভাবে হঠাৎ করে সারা পৃথিবীর মানুষের কাছে যাওয়া, সেটা ফরিদা পারভীন করতে পেরেছিলেন। এখানে ফরিদা পারভীন কৃতিত্ব। ঠিক তাই, আমি ঠিক তাই। আমি অত বড় বাঁশিবাদক হইনি যে ফরিদা পারভীনকে আমি বিচার করব, কিন্তু যতটুকু আমার এত জীবনের এত এত বছরের কেরিয়ার, আমি 2-3 বছর বয়সের থেকে বাঁশিটা হাতে নিয়েছি, এখন তো 70 ঊর্ধ্ব মানুষ আমি। তা আমি দেখেছি যে সঙ্গীত যদি বুঝতে হয়, সঙ্গীতের অন্তরটা বুঝতে হবে, সঙ্গীতের ভিতরে যেতে হবে, সময়টা বুঝতে হবে। প্রত্যেকটা রাগের একটা সময় থাকে কেন, কী জন্যে ওই সময়টা, সকালবেলার একটা সময়, সন্ধ্যেবেলায় কেন পুরবী বাজাচ্ছে, ওটা বুঝতে হবে। এই সন্ধ্যাটা কীভাবে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটা উঠছে কীভাবে। সূর্যটা যদি আপনি নাই উঠাতে পারলেন, তাহলে তো আপনি ওই মিউজিশিয়ান হলেন না। তো ওটা বুঝতে হবে ওই সময়টা, তখন ওই রাগটার পরিবেশটা কি হওয়া উচিত, ওটা ভিতরে ধরেন। নিজেকে অন্তরে অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে, এবং এই অনুভবটা আরেকজনের অনুভবে পৌঁছে দিতে হবে। হ্যাঁ। যদি হৃদয়কে হৃদয় স্পর্শ স্পর্শ না করতে করতে পারে, পারে, যদি ওই অনুভূতি ওখানে পৌঁছে যেতে পারে, তখনই সেটা সঙ্গীত, তখনই তিনি শিল্পী। সেটা শিল্পী, সেটা সঙ্গীত, সেটা সেই সঙ্গীতটা ফরিদা পারভীন করে গেছেন। এখন কে কি বললো, কি কি বলবেন, আমি 2-1 যারা গবেষক তাদের কথা আমি বলি। যেমন আবু ইসহাক সাহেব, ডক্টর আবু ইসহাক হোসেন ফরিদা পারভীনের এত কাছে ছিলেন, এত কাছের থেকে দেখেছেন। আমি লালিম হক নাম করে একজন আছে, কুষ্টিয়ার লালনের আখড়াতে, একটা অ্যাডভোকেট মানুষ, কিন্তু সে অসম্ভব রকমের। তারপর কিছুদিন আগে ওনারই শিক্ষক যিনি মারা গেছেন, তিনি বুঝতেন ফরিদা পারভীনকে। ফরিদা পারভীনকে বুঝতে হলে তো কয়েকটা ধাপ আছে, স্তর আছে ফরিদা পারভীনের, 1টা 2টা 3টে 4টে। এবং লালন ফকির যেমন ছোট্টবেলা থেকে শুধু স্ট্রাগেল করতে করতে সারা জীবন, এবং শেষ পর্যন্ত জমিদারের এগেনস্টে লড়াই করেছেন। ফরিদা পারভীনের কথাটা অনেকগুলো কথা আছে, অনেকগুলো ধাপ আছে, সেখানে সে ফরিদা পারভীন বারবার শুধু ধাক্কা খাচ্ছে, আবার কারোর সমালোচনা করছে, প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছেন, আবার ঘুরে দাঁড়াচ্ছেন, কিন্তু সর্বোপরি কোনো সময় তার সুরটা থেমে থাকেনি, সে কারো কোনো দিকে কথা কান দেননি। আমি কখনো আমি বলতাম, উনি আমাকে মাঝে মাঝে বলতো, তুমি আসলে একটা রিয়েল শিল্পী, তুমি জাত শিল্পী, তোমার ভিতরে যে সুর, এটা একেবারে ঈশ্বর কর্তৃক প্রদত্ত। উনি বলতেন অনেকে, কিন্তু আমি বলতাম না, আমি না, তুমি যে কোন পর্যায়ে পৌঁছেছো এটা তুমি নিজেও জানো না। আপনি বহুত প্রোগ্রামে স্যান্ডেল না পরে আরেকটা স্যান্ডেল, অন্যরকম একটা স্যান্ডেল পরে চলে গেলেন, সাধারণ একটা বিছানায় ঘুমায় পড়লেন, সাধারণ একটা মানুষ, অতি সাধারণ, এবং সব ধরনের মানুষের সাথে মিশছেন। আপনি জানেন করোনার সময় 1টি বছর আমিও করোনা এফেক্টেড ছিলাম, সেও ছিল। তারপর করোনা থেকে বের হয়ে আসার পরে আমাকে বলছে যে, হাকিম আমি নাও বেঁচে তো আসতে পারতাম। 1টা বছর উনি কত মানুষকে প্রতিদিন খাওয়াইছেন, ডেক ভরে ভরে রান্না করে উনি প্রচুর মানুষকে খাইয়েছেন। বেদাতি বলছে অনেকে তাকে, মানে যে না, সে আল্লাহর রাস্তায় চলে না, বড় একটা টিপ পরে, কিন্তু তিনি যে সত্যিকারের একজন সাদিকা ছিলেন, তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এটা অনেকে জানে না। এবং তিনি প্রত্যেকটা ধর্মের প্রতি তার একটা অন্যরকম একটা শ্রদ্ধাবোধ। আমরা মানুষের বাহ্যিকতা দিয়ে মানুষকে বিচার করি, তাকে অনুভব করি, কিন্তু মানুষের অন্তরে যে কি থাকে সে কেবল সৃষ্টিকর্তাই জানেন, এবং তিনি সবচেয়ে বড় বিচারক, এবং তিনিই করবেন। আমাদেরকে কে দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি সেই ক্ষমতা দিয়েছেন, সেই যোগ্যতা দিয়েছেন কাউকে বিচার করবার, কে ধার্মিক না? কেউ না। আমরা কেউ না। আপনি কি বলতে পারেন কে বেহেশত পাবেন, কে দোজখ পাবেন? একমাত্র আল্লাহ। তাহলে আমি যদি বলতে পারি আমি আল্লাহ হয়ে গেলাম, আল্লাহর কাজ আমি করে ফেললাম। এত ক্ষমতা তো মানুষকে আল্লাহ দেন নাই। ফরিদা পারভীনকে
মানে বিচার আল্লাহ পাক করবেন, আল্লাহ পাক করবেন এবং তার আল্লাহ পাক কর্ম জানেন। কর্ম তার বিচার করেছেন। তা না হলে Exactly. এত হাজার 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 মানুষ সারা তার পৃথিবীর জন্য- মানুষ, আমি দেখাতে পারি সারা পৃথিবীর মানুষ কাঁপছে তার জন্য, ঠিক তাই, ঠিক তাই। আমরাও সারা আমরাও পৃথিবীর হাকিম মানুষ। ভাই। এবং আমার যে হোয়াটসঅ্যাপে দেখবেন সারা পৃথিবীর মেসেঞ্জারে বিভিন্ন রকম লোকজন তারা মেসেজ তার জন্য প্রার্থনা করছেন, তার জন্য তার জন্য কাঁদছেন। দোয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে। সেটি হাকিম ভাই আমরা সবাই জানি। তো আবার গানে আসি বিউটি। আবারও ম্যামের বহুল জনপ্রিয় একটি গান, যে গানটা আমি বলবো প্রত্যেকটা, ওই যে একদম গুলশান বনানী থেকে একদম চায়ের দোকান, নিন্দার কাটা যদি আহা না আহা ছিল আহা গায়ে। আহা, এটাও ফরিদা আপার খুব প্রিয় একটা গান, অসংখ্যবার ওনাকে গাইতে শুনেছি, চেষ্টা দেখেছি। করব। চলো। শ্রদ্ধেয় আবু জাফর স্যারের কথা সুর। নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল? নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল? আধার না থাকে যদি কি হবে আলো? প্রেমের কি স্বাদ আছে বল? নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল? বাঁশি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই
ভালোবেসে লাগে কি ভালো, প্রেমের কি স্বাদ আছে বল। নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। হৃদয়ে যমুনাকে জানি, লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি। কুলের মুখে কালি দিয়ে বিনোদিনী কুল খোঁজে নিল, প্রেমের কি স্বাদ আছে বল। নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল। আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বল। নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল। প্রেমের কি স্বাদ আছে বল। হাকিম ভাই, ফরিদা আপা কোনো আফসোসের কথা বলতেন, কোনো অপ্রাপ্তির কথা কি বলতেন আপনার কাছে? কিছু কথা থাক না ভিতরে থাক, তবে ওনার কোনো আফসোস ছিল না যে খুব যে আমি এইটা পেলাম না, এইটা পাবো, এইটা করলে আমি এই পুরস্কার পাবো, এগুলো তো একদম তার ভিতর ছিল না। কিন্তু অতৃপ্ত তো কিছু ছিলই, কিছু কষ্টের স্মৃতি তো আছেই অনেক। শিল্পী মাত্রই বোধহয় অতৃপ্ত। অতৃপ্ত সে অনেক অতৃপ্ত ছিল। বলতো যে এই নোটটা কি লাগলো আমার, এই নোটটা কি লাগছে। আর সে যখন আমি বাজাতাম, আপনার খেয়াল করেছেন, ধ্যান হয়ে থাকতেন, মানে যে গানটা ছেড়ে দিল, গানটা ছেড়ে দিয়ে, এবং আমি বুঝতাম যে কোথায় উনি ছাড়বেন, কোথায়, মানে আত্মার সাথে আত্মার মিল না হলে, হৃদয়ের সাথে হৃদয়ের মিল না হলে, অন্তরের থেকে অন্তরস্থল থেকে যদি আপনি উপলব্ধি কানেক্ট না হয়, কানেক্ট না হয়,
সেটা একেবারে তার কাছে পৌঁছানো যায়, আল্লাহ পাকের কাছে সুর দিয়ে আল্লাহ একদম পাকের কাছে একদম। তো সেটা আমি তাকে অনেক বুঝতাম, সে আমাকে অনেক বুঝতো, যার কারণে এটা সম্ভব হয়েছে। কানেকশনটা এটা অটো অনেক- হয়ে যেত। আমি বাংলাদেশে, আপনারা জানেন, বাংলাদেশে এমন কোনো আর্টিস্ট নেই যাদের সাথে আমি বাজাইনি এবং তারা খুবই ভালোবাসতেন। তার ভিতরে ফেরদৌসী রহমান আমার জীবনের অনেকখানি ফেরদৌসী আপাও ফরিদা আপাকে অনেক অসম্ভব অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসেন এবং আমার এবং খুব আমাকে সুন্দর একটা স্মৃতিচারণ ইংল্যান্ডে করেছেন তিনি। উনি প্রথম নিয়ে যান আমাকে, ফেরদৌসী রহমান, গ্লাসগো মেলাতে। সেখানে অনেক স্মৃতি। যাই হোক, উনি, নীলুফার ইয়াসমিন আমার জীবনে অনেকখানি, আরেকজন ফিরোজা বেগম আমার জীবনের খানিকটা, কলিম শরাফি আমার জীবনে খানিকটা, শেখ লুৎফর রহমান সাহেব আমার জীবনে খানিকটা। যেমন আপনি মানে বাংলাদেশের কোন লিজেন্ড, মানে যে তাদের সাথে আমি অল্প সময়ে কিন্তু আমার জীবনটা ভরপুর, একদম সেই মিউজিক ডিরেক্টর এরকম সমর দাস, আব্দুল আহাদের মতন এই সমস্ত বড় বড় লিজেন্ড মানুষদের সাথে খানাতা ছিলেন আমার একদম এইখানকার মানুষ, এইখানে। এবং বন্ধুদের ভিতরে সুবল দত্ত ছিলেন আমার জীবনের অনেকখানি, বেলা বাজাতেন। সুবল দাস বলেন বা সত্য সাহা তো আরও কাছের মানুষ ছিলেন আমার। তো এইটার বাংলাদেশের সব আলম খান থেকে শুরু করে আমদের ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, মানে সবার সাথে, আজাদ রহমান সাহেবের সাথে আমার বেশ অনেক সখ্যতা ছিল, বেশ অনেক কাছে। ফরিদা পারভিনকে খুব ভালোবাসতেন। ফরিদা পারভিন তো শুধু লালনের গান বা দেশের গান বা আধুনিক গান, উনি জসীমউদ্দিনের গান গেয়েছেন, উনি চলচ্চিত্রে গান গেয়েছেন, চলচ্চিত্রের মানে যে নিন্দার কাঁটাটা করেছেন। জি, এটা তো জাতীয় পুরস্কার পেলেন উনি। জি, তিনি 21 পদক পেয়েছেন, পেয়েছেন। ফুকুওকা অ্যাওয়ার্ড পেয়েছেন জাপানের, 2008 সালে, জি। মানে যেটা এশিয়ান নোবেল বলে খ্যাত। রাইট। এবং প্রতি 4 বছর পর পর পাকিস্তানের পুরস্কার যেমন দেয়া নুসরাত হয়। ফতে আলী পেয়েছিলেন, ভারতের পণ্ডিত রবিশঙ্কর পেয়েছিলেন, এআর রহমান কিছুদিন আগে পেলেন। তো সেখানে রাজা রানীর সাথে সে অনেক স্মৃতি, কোথায় কোথায় না স্মৃতি। সেটি সেটি বিউটি। ম্যামের গাওয়ার মধ্যে সবচেয়ে বেশি যে গানটি করতেন উনি, সব গানগুলোই অনেক বেশি করতেন, খাঁচার ভিতর অচিন পাখি। তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পা আসে যায়।
পারলে মন বেড়ি দিতাম পাখির পাই কেমনি আসে যায় খাঁচার ভেতর যে পাখি কেমনি আসে যায় খাঁচার ভেতর যে পাখি কেমনে আসে যায়। হাকিম ভাই, লালন সাঁইজির জীবনকে কেন্দ্র করে গৌতম ঘোষ পশ্চিমবঙ্গের একটা চমৎকার চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মনের মানুষ। সেই চলচ্চিত্রের জন্য ফরিদা আপা এবং আপনার সাথে গৌতম ঘোষ খুব ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন এবং তিনি ইন্টারভিউতে বলেছিলেন যে ফরিদা আপার আপনি ছাড়া মনের মানুষ করার সাহস উনি পেতেন না, এবং সেখানে ফরিদা আপার বেশ কিছু গান এটার মধ্যে রয়েছে, তার সরাসরি অনেক অবদান আছে। এই সম্পর্কে একটু জানতে চাই। মনের মানুষ করবেন, এটা যৌথ প্রযোজনায় পরিবর্তিত হয়েছে। তো আমাকে এবং ফরিদাকে বললেন যে গৌতম দা, যে আমি তো মনের মানুষ করতে চাই লালন ফকির উপরে, কিন্তু আপনাকে ছাড়া তো হবে না, কিন্তু একটা পুরুষ কণ্ঠ তো আমার লালন ফকিরের একটা কণ্ঠও দরকার। বিশাখার যে চরিত্র সেটা অনেকগুলো আছে তার ভিতরে। তখন অনেক আমরা দুইজন চিন্তা করেছি, বারবার আমাকে বলছে। তখন আমাকে বলল, গৌতম দা আমাকে বলল, কাজী ভাই প্রফেশনাল না, র একটা ভয়েস আমার দরকার, যেটা লালন ফকির একেবারে আকড়াতে গান গাইছে সেরকম একটা। আমি অনেক চিন্তা করি, ফরিদা পারভিন তখন কত বড় মাপের মানুষ। ফরিদা পারভিন বলল, আমি আমার গুরু মুকসিদ আলী শাহের তো ছেলে সন্তান বা ওই রকম কেউ গানের ভিতরে নেই। তো তখন আমি ওই যে বলছি কি, হঠাৎ করে আমার মনে হয় খুদা বক্স শাহের ছেলে লতিফ শাহী তো গান করে, এইটে তুমি আমাকে বললে, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আমার মনে ওইটাই বলছিল যে আমি লতিফকে নিয়ে যাই। লতিফকে নিয়ে যথারীতি আমরা চলে গেলাম। যে প্রথম গৌতমদার বাসায় প্রথম সিটিং আমাদের যখন হলো, HMBতে রেকর্ডিং হলো, তখন আমি ওই যা মিউজিক করেছে তপনদা, অলোকনাথ দের ছেলে, আমি সব আমাকে শোনালো, আমার আগে পুরো পরিচিত। তো কলকাতায় সব মোটামুটি মিউজিশিয়ানের সাথে মোটামুটি আমার একটা সম্পর্ক আছে ভালো। আমি বললাম, তপুদা একটা কথা বলি, আমরা তো কালকে রেকর্ডিংয়ে যাব, ফার্স্ট রেকর্ডিংয়ে যাব, কয়েকদিন রেকর্ডিং লাগছে, তো আপনি যে মিউজিক করেছেন এটা আপনাদের এখানের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে খাঁচার ভিতরে অচিন পাখি, আপনি যদি মানে মিউজিকটা যদি ওই রকম না আনেন, যদি একেবারে ওইভাবে নেবে না। আমার কথায় সাথে সাথে গৌতমদা বলছে, একদম ঠিক কথা বলছে গাজীদা। গাজীদা যেভাবে বলে, যেভাবে উনি পছন্দ করছে, আমাকে একদম ফ্রিডম দিয়ে দিলেন। তপুদা আমাকে বললো, গাজী দা তুমি যেভাবে করো সেইভাবে চলো। অবাক ব্যাপার, আমরা যে কয়দিন রেকর্ডিং করেছি প্রত্যেক দিন এসছে প্রসেনজিৎ, নাম ভূমিকা অভিনয় করলেন লালনের ভূমিকা, সে পুরো দাড়ি টাড়ি এরকম। আমি প্রসেনকে প্রথম দেখে চিনতে পারি HMB রেকর্ডিং স্টুডিও। তখন ফরিদা পারভিন পায়ে হাত দিয়ে সালাম করছে, আমাদের করছে,
তখন আমি সারাক্ষণ কানে একটা হেডফোন আছে, কেন? পরে আমাকে দেখালো যে আমি দিদির গান শুনছি, অনুভব করার চেষ্টা, অনুভব করা। লালনের ওই এবং বাণীটা এবং অনুভব সে করার চেষ্টা কয়েক করছিলেন। মাস সে মানে নিজেকে তৈরি করেছে এবং কোনো শুটিং করিনি। পাউলি দাহাম আসলো, এসে দিদি কিভাবে কথা বলে, কিভাবে খাচ্ছে আমাদের সঙ্গে সারাক্ষণ, মানে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত থাকছে, থেকে তারপরে তো একটা একটা করে লতিফ সাহি তো এইভাবে কখনো অভ্যস্ত না যে মাইক্রোফোনে ট্র্যাকে গান করবে, এভাবে গান করা। আমি একটা একটা করে লাইন করে 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 যে কিভাবে গানগুলো নামাইছি আল্লাহ পাক, বহু গান দেখবেন সেটি মনে মানুষের, সেখানে তো ফরিদা আপারও গান ছিল, অনেক গান ছিল, ফরিদা পারভিনের গান আচ্ছা ছিল। বিউটি, এবং প্রত্যেকটা গানই ফরিদা পারভিন ঠিক করে দিছে, রাইট সুরগুলো সব ঠিক করে রাইট দিছে। বিউটি, আমি জানি না মনে মানুষ চলচ্চিত্রে ফরিদা আপার গাওয়া বেশ কিছু গান আছে, তার মধ্যে দু একটা গান একদম স্পেশাল, তার কোন একটা গান মধ্যে যদি একটু। আমার সব থেকে যেটা ভালো লাগার, ফরিদা ম্যামের তো প্রত্যেকটা গান, কিন্তু নতুন করে লালন শাহের গানের সুর তো মানে অন্যরকম একটা আবেদন, কিন্তু স্যারের একটা মানে অবদান, সেটা হচ্ছে যেমন একটা গান রয়েছে, স্যার নতুন করে এটাকে একটু আয়োজন করার চেষ্টা করেছে, করি কেমনে সহজ। আমি বলি জি, স্যার। এই গানটা একটু গল্পটা বলি। প্রথম দিন রেকর্ডিং শেষ, সেকেন্ড দিন রেকর্ডিং শেষ, থার্ড দিন রেকর্ডিংয়ে 4 দিন না 5 দিন রেকর্ডিং হলো। থার্ড ডেতে আমাকে বলছে, গাজীদা শুধু তো এটা তো এই যে ছবিতে যাবে না, ছবিতে যাবে কে না, বলছে এটা আপনাকে? গৌতম দা, আচ্ছা আচ্ছা। আমার এই গানটা দরকার, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সানন্দ। এখন মানে গৌতম দাকে আস্তে তাড়াতাড়ি বিদায় দিয়ে রাত্রি 12টার পরে আমি লতিফ সাইকে এবং ফরিদা স্যার পারভিনের আমার রুমে, খুব গাইতে ইচ্ছে আচ্ছা করতেছে। আচ্ছা গাও, কিন্তু নিয়ে আমি বললাম যে কি এই গানের সুর তো আমরা কেউ জানি না। লতিফও বলছে যে আমি সুর জানি না, ফরিদা পারভিনও বলছে এই গানের সুর তো আসলে কেউ জানে না, মানে আচ্ছা। একটা নতুন কথা দিয়ে নতুন গান। তাড়াতাড়ি আমি করলাম কি, দুঃসাহস দেখালাম লালন ফকিরের গানে। তখন আমি বললাম যে না, ওনার এইটি কর, বাণীটাকে- একার ওনার একর সব বাণী ওনার, সব কিছু ওনার, মানে ওই আদলটা রেখে আমি মানে তখন এই গানটা গানটা করলেন, তারপর এটা একটু সে বিউটি পাল্টে যদি একটু শোনাও, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে। করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধো, প্রেম সাধিতে ফাপড়ে উঠে কাম নদীর তুফান, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধো। আহা, আহা, আহা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিউটি, আমাদের সাথে আজ যারা বাজালেন, যারা সঙ্গত করলেন এত সুন্দর করে, তাদের সাথে যদি চট করে একটু পরিচয় করিয়ে দাও। আমি আসলে আজকে পরিচয় করিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ আজকে আমার সাথে আমি আমার জীবনটা ধন্য, এবং আমি ভাইয়াকে বলছিলাম যে এমন একটা পরিবেশে স্যারের পাশে বসে গান গাওয়ার দুঃসাধ্য, মানে আমি জানি না, আমার মানে আমি প্রথম থেকে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু স্যার এত বেশি স্নেহ তুল্য একজন মানুষ এবং আমাকে এত বেশি স্নেহ করেন, তো সাহস করেছি। তো স্যার আছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ স্যার আপনার প্রতি, যে আপনি এই সময়ও আমার কথায় এবং আমাদের ভাইয়ার কথায় সেলিম ভাইয়ের কথায় আপনি এখানে এসেছেন স্যার। আমি চাই যে আপনি এভাবেই ম্যামকে আপনার বাঁশির সুরে স্মরণ করেন এবং সব সময় আপনি আমাদের মধ্যে থেকে সুরের সাথে থেকে ম্যামকে স্মরণ করেন। আর আমার সাথে একদম আমার আজকে সবাই খুব প্রিয় এবং পছন্দের ভাই, রাজীব ভাই আছেন কিবোর্ডে, এখানে আনন্দ যে সব সময় আনন্দ দিয়ে থাকে, পল্লব দা আছেন গিটারে, রানা ভাই আছেন অক্টোপ্যাডে, এবং একদম সবাই বলে নয়নের মণি নয়ন ভাই আছেন ঢোলে। তো অনেক অনেক কৃতজ্ঞতা, এবং ভাইয়াকে অনেক অনেক, আমি এসেই আমার মনটা ভালো হয়ে গেছে ভাইয়া আছেন বলে, সব মিলিয়ে মানে আমার এত বেশি ভালো লাগছে। আর স্যারকে কৃতজ্ঞতা। নিশ্চয়ই নিশ্চয়ই। সবাইকে তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করো, ক্ষম অপরাধ, এবং জ্ঞানত অজ্ঞানত যদি কোনো কিছু হয়ে থাকে তোমরা আল্লাহর কাছে আসুন, প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের ফরিদা আপাকে ক্ষমা করে দাও, তাকে বেহেশত নসিব করো।
তো আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান ঠিক শেষ আছে। করি আজকে। পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচা কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচা কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচা আড়া পোলো ধসে পাখিয়া দাঁড়াবে কিসে। খাঁচা আড়া পোলো ধসে পাখিয়া দাঁড়াবে কিসে। আমি ওই ভাবনা ভাবেছি বসে, আমি ওই ভাবনা ভাবেছি বসে। চমক জরা বইছে গায়ে পাখি, চমক জরা বইছে গায়ে পাখি কখন জানি উড়ে যায়। ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচা কে বা পাখি। ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচা কে বা পাখি। আমারে আঙিনায় থাকি
পাখি আমার যাইতে চাই পাখি কখন জানি উড়ে যাই পাখি কখন জানি উড়ে যায়। যদি যেত জানা জংলা কভু পোষ মানে না আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না তবে উহায় আমি প্রেম করতাম না উহায় আমি প্রেম করতাম না লালন ফকি কেঁদে কয় পাখি কখন জানি উড়ে যাই পাখি কখন জানি উড়ে যায় বদ হাওয়া লেগে খাঁচা